সেই সুন্দরী পাপিষ্ঠা মহিলাকে উদ্দেশ্য করে বললাম, আর এই যে আপনাকে কি বলবো, আপনি তো এখানে এসে ভালোই ব্যবসা শুরু করেছেন। করেন, যতদিন এই রূপ যৌবন থাকে আপনার। যা রূপ আপনার, তাতে অবশ্য পুরুষ পটাতে আপনার খুব একটা কষ্ট করতে হবে না। তবে এই রূপ লাবণ্যে আকৃষ্ট হয়ে যারা আপনার কাছে আসবে, তারাও একদিন ধ্বংস হবে, আর আপনিও একদিন ধ্বংস হয়ে যাবেন। জানেন, অনেক করুণ পরিণত হবে আপনার। না জানি কত মানুষের ঘর আপনার দ্বারা ভেঙে গেছে, কত মেয়ের চোখের জল মুছতে হয়েছে আপনার জন্য। আমি তা জানি না, কিন্তু আমার চোখের এই অশ্রুবিন্দু আপনার জন্য অভিশাপ বয়ে আনবে নিশ্চিত জানবেন। আপনিও একদিন আমার মতোই কাঁদবেন, কেঁদে কেঁদে অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াবেন, কিন্তু কেউ সেদিন আপনার দিকে সহানুভূতির দৃষ্টিতে তাকাবে না পর্যন্ত। এতটুকু সাহায্য আপনি তখন কারো কাছ থেকে পাবেন না। আমি নিজের মুখে আপনাকে এই অভিশাপ দিয়ে গেলাম, কথাটা মনে রাখবেন। আমার হৃদয় বলছে একদিন এটাই চরম বাস্তবতায় পরিণত হবে। কথা বলতে বলতে আমার চোখের জল নাকের জল এক হয়ে গেল। মারুফ বলল, প্লিজ সাইমা, তুমি দয়া করে চুপ করো। তুমি যা ভাবছো সত্যি তেমন কিছু না, আর তা হতেও পারে না। যা সম্ভব নয় তুমি কিন্তু তাই ভেবে যাচ্ছ। আমি চোখের জল নাকের জল না মুছেই জিজ্ঞেস করলাম, তবে কি মারুফ? তুমি নিশ্চয়ই এটা সেটা বলে এখন আমাকে বোকা বানাতে চেষ্টা করবে, কিন্তু সেটা যদি ভেবে থাকো তবে ভুল ভাবছো। আমি ততটা সহজ সরল বোকা মেয়ে নই মারুফ, যে এখন 7-5 বোঝালেই আমি বুঝে যাব। মারুফ, তুমি কি কখনো শুনেছো চোর ধরা পড়ে গেলেও সত্যি কথা বলে? বললাম, তা কখনো বলে না মারুফ। তোমরাও নিজেদের নির্দোষ প্রমাণ করতে এখন হাজারটা মিথ্যা কথা বলে যাবে, তা আমি ভালোই করেই জানি। আর যদি আমাকে বোঝাতে চেষ্টা করো, তবুও তাতে কোনো কাজ হবে না মারুফ। মহিলাটি আমার কথা বলা দেখে অশ্রুসিক্ত নয়নে অবাক হয়ে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আবারও তার দিকে তাকিয়ে আমার মনে জমে থাকা ঘৃণার বিষ বাষ্প তার দিকে ছুঁড়ে দিলাম। চোখের জল মুছে বললাম, অপরকে কাঁদিয়ে প্রাণ ভরে ইচ্ছে মতো আনন্দ ফুর্তি করে নিন। একদিন এমন দিন আসবে আপনার জীবনে এই আনন্দ ফুর্তির রেশ মাত্র থাকবে না। দেহ মনের শান্তি আপনার হাওয়ায় মিলিয়ে যাবে। তখন এই আনন্দ ফুর্তির কথা ভেবে কেঁদে কেঁদে অসহায়ের মতো বুক ভাসাবেন। তখন একটুখানি সহানুভূতির জন্য আপনি পাগলের মতো ছুটবেন, কিন্তু বিচার তখন আপনার শুরু হয়ে যাবে। শান্তি কি জিনিস খুঁজে পাবেন না, চারদিকে শুধু শাস্তি আর শাস্তি দেখতে পাবেন। দেহ মনের প্রচণ্ড যন্ত্রণায় আপনি জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাবেন। তখন রাস্তায় রাস্তায় অলিতে গলিতে ঘুরে পাবেন শুধু মানুষের ঘৃণা আর ঘৃণা। সি, শত ধিক্কার জানাই আপনার এমন জীবনের প্রতি। আমার কথা শুনে মহিলাটি নীরবে চোখের জল তার শাড়ির আঁচলে কোণে মুছে চলেছেন। আমার কথাগুলো হজম করতে না পেরে তিনি অবশেষে বলল, হয়তো তোমার কথাই ঠিক হবে ভাই। যে আপনজনের মনে কষ্ট দেয় তার কপালে তো এমন দুঃখ দুর্দশাই হওয়ার কথা। দেখো, তোমার কাছেই কতটা অপমান আমাকে সইতে হলো। আমার জীবনে এর চেয়ে দুঃখ দুর্দশা আর কি হতে পারে? আমি জানি আমার কপালে এমন কিছুই ঘটবে। যে মানুষ জীবনের শুরুতে ভুল করে, তার পৃথিবীতে এর চেয়ে বেশি ভালো কিছু আশা করা অন্যায়। তুমি আমাকে যা বলার বলে যাও, কিন্তু তোমার স্বামীটিকে কিছু বলো না। ওর কোনো দোষ নেই। আমি ওনার এমন ন্যাকামি দেখে আরও জ্বলে উঠে বললাম, কেন, ওর উপর অনেক মায়া বসে গেছে আপনার, তাই কি? আপনাদের মতো জঘন্য পাপিষ্ঠদের গায়ে এমন সামান্য কথাও তাহলে দাগ কাটে? সি, আপনারও আমার স্বামীর প্রতি রীতিমতো আমার ঘেন্না হচ্ছে। নিজের ক্ষোভ প্রকাশ করতে থু শব্দ করে মেঝেতে থুতু ছিটিয়ে দিলাম। প্রচণ্ড ক্রোধের সাথে বললাম, সি, আপনার চাইতে বাজারে মেয়ে মানুষ অনেক ভালো। তারা অন্তত ভদ্রপাড়ায় এসে অভদ্রতা করে না, কারো স্বামীকে রূপের প্রলোভন দেখিয়ে সংসার ভাঙাবার চেষ্টা করে না। নারী নামের কলঙ্কিনী আপনি। কথাগুলো বলে আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। চোখে রীতিমতো ঝাপসা দেখতে শুরু করেছি। হাঁপিয়ে উঠেছি। শরীর রীতিমতো অস্থির অস্থির লাগছে, আর নিজেকে সামলে উঠতে পারছিলাম না। এমন সময় আমার চোখের সামনে এক অবিশ্বাস্য ব্যাপার ঘটে গেল। মারুফ আমার কথাগুলো শুনে প্রচণ্ড রাগান্বিত হয়ে গেল। ও চেঁচিয়ে উঠে বলল, তুমি কাকে কি বলছো? তুমি জানো তিনি কে? মারুফের এমন অগ্নিমূর্তি আমি এর আগে আর কখনো দেখিনি। সে রীতিমতো ভয়ানকভাবে তেড়ে আসছিল আমাকে মারার জন্য। নিজের হাতটা উঁচিয়ে আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসছিল সে, কিন্তু মহিলাটি মারুফকে থামিয়ে দিল।
বলল, তুমি উত্তেজিত হয়ে না মারুফ, তুমি কি পাগল হলে নাকি? উনি তোমার স্ত্রী, তাই সন্দেহ করে তার মাথা নষ্ট হয়ে গেছে, তাই বলে কি তুমিও মাথা নষ্ট করবে নাকি? খেয়াল করলাম আমার স্বামী ওই মহিলার এই সামান্য কথাতেই একেবারে শান্ত ভদ্র হয়ে গেল। মনে মনে ভাবলাম, এই কয়দিনেই তোমাদের এত গভীর ভালোবাসা। হে পাপিষ্ঠা নারী, আজ তোমারই জয় ঝংকার বেজে উঠুক। সত্যি যদি আমি প্রতিব্রতা স্ত্রী হয়ে থাকি, তবে একদিন নিশ্চয়ই মারুফ আমার মতো নারীর জন্য আফসোস করবে, যে অন্য কোনো পুরুষ নয়, শুধু স্বামীকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে। তাই তো আজ এত আঘাত আমার হৃদয়ে এসে লাগলো। হে কলঙ্কিনী পথভ্রষ্ট নারী, এই ক্ষণিকের আনন্দ ফুর্তিটা না হয় তোমার কাছেই রইল। আমি আজ এখন থেকে সব কিছু ত্যাগ করলাম। আমি ওদেরকে আর কিছু না বলে চলে এলাম। আসার সময় দরজার উপর জোরে ধাক্কা দিয়ে মনের আগুন কিছুটা মেটাতে চাইলাম। আমার মনে হচ্ছিল সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারলেই হয়তো আমার হৃদয়ে কিছুটা প্রশান্তি মিলত। মারুফ তৎক্ষণাৎ আমার পিছু পিছু ডাকতে ডাকতে চলে আসতে লাগলো। আমার সামনে দাঁড়িয়ে বলল, তুমি আমার একটা কথা শোনো। আমি তোমাকে সব কথা বুঝিয়ে বলছি সাইমা, প্লিজ শুধু শুধু ভুল বুঝে দূরে সরে যেও না। আমি মারুফের কোনো কথাই শুনতে রাজি হলাম না। ওর আগে দৌড়ে এসে বাড়ির ভিতরে প্রবেশ করে কেস গেট লাগিয়ে তালা বন্ধ করে দিলাম। সে আমার এমন আচরণ দেখে কিছুটা গম্ভীর কণ্ঠে বলে, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি রকমের হয়ে যাচ্ছে। আমি কি সারা রাত বাড়ির বাইরে থাকবো নাকি? আমি শুধু বললাম, আপাতত আমি যতক্ষণ এই বাড়িতে আছি ততক্ষণ। মারুফ রাগান্বিত হয়ে একটা আধ টুকরো ইটের উপর লাথি মেরে বলে, তুমি কিন্তু আমার সাথে এমন করতে পারো না সাইমা। একদিন নিশ্চয়ই তুমি নিজের এমন আচরণের কারণে লজ্জিত হবে। আমি একটা পা সিঁড়িতে রেখে দাঁড়িয়ে পিছন ফিরে বললাম, তোমার কি মনে হয় সে অপেক্ষায় আমি তোমার কাছে বসে থাকবো? মারুফ এবার নিরুত্তাপ কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কি করতে চাও? আমি ঘৃণা মিশ্রিত কণ্ঠে জবাব দিলাম, তার সময় হলেই জানতে পারবে। ঘরের ভিতর প্রবেশ করে না খেয়ে বাতি নিভিয়ে দিলাম। তারপর নিজের বিধ্বস্ত দেহমন বিছানার উপরে কোনো রকমে ছেড়ে দিলাম। আমার কাছে সব কিছুই আজ অর্থহীন হয়ে গেছে। বাঁচতে চাইছে না আমার এই অস্থির যন্ত্রণায় কাতর হৃদয়। মারুফ যেভাবেই হোক কেসি গেট খুলে বাড়িতে প্রবেশ করে দরজায় টোকা দিতে লাগলো। ওর আত্মসম্মান বোধ অনেক বেশি, তাই দরজাটা জোরে ধাক্কা দিচ্ছে না। যদি পাশের ফ্ল্যাটের কেউ ব্যাপারটা বুঝে যায়। দরজা খুলে দেবার জন্য আমাকে অনেক অনুরোধ করলো, কিন্তু আমি বিছানায় উপরে স্থবির হয়ে পড়ে রইলাম। অনেকক্ষণ পরে বুঝতে পারলাম সে চলে গেছে। মনের কাছে জিজ্ঞেস করে জবাব পেলাম, বোধহয় সেখানেই হয়তো ফিরে গেছে সে। চোখের জলে সারা রাত বালিশ ভিজে গেল। এত কিছুর পরেও একটু চোখ লেগে এসেছিল আমার। হঠাৎ চোখ মেলে দেখলাম ভোর হয়ে গেছে। হতাশাগ্রস্ত মনের দুর্বল শরীরটাকে কোনো রকমে টেনে তুললাম বিছানা থেকে। তারপর একে একে আমার প্রয়োজনীয় কিছু জিনিস ব্যাগের মধ্যে ভরে নিয়ে ওটা বন্ধ করে দিলাম। তারপর ঘরের চারপাশে অসহায় দৃষ্টিতে তাকিয়ে দেখলাম একবার। হঠাৎ মনের মধ্যে একটা প্রশ্ন খোঁচা দিয়ে ওঠে, নিজের অজান্তে কোনো ভুল করছি না তো আমি? যা করছি সেটাই কি একমাত্র সমাধানের রাস্তা? সব কিছু জোর করে মন থেকে ঝেড়ে ফেলে ভাবলাম, চোখের দেখা কি মিথ্যা? তা কখনো হতে পারে না। আমি সঠিক পথে এগিয়ে যাচ্ছি। আর যাই হোক, এমন মানুষের সাথে আমি অন্তত এক ছাদের নিচে থাকতে পারবো না। চাবিটা পাশের ফ্ল্যাটের ভাবির কাছে বুঝিয়ে দিয়ে চলে আসছিলাম। তিনি জিজ্ঞেস করলেন, আপনাদের কাল রাতে কি হয়েছিল? ভাইকে দেখলাম অনেক ডাকাডাকি করে নিরাশ হয়ে কাজের ছেলের সাথে সিঁড়ি ঘরে শুতে গেল। আমি একটুখানি হেসে জবাব দিলাম, ওই হালকা একটু মনোমালিন্য, এছাড়া আর কিছু নয়। ভাবি আমার দিকে তাকিয়ে বলে, কিন্তু আপনার ভাবসাব দেখে তো মনে হচ্ছে অনেক কিছু। বললাম, চাবিটা ওকে দিয়ে দিবেন। ভাবি পিছনে ডেকে জিজ্ঞেস করে, কিন্তু আপনার না গেলেই কি নয়? আমি ওনার দিকে একটুখানি ফিরে তাকিয়ে নিচে নেমে এলাম। সিঁড়ির শেষ প্রান্তে এসে দেখলাম সিঁড়ি ঘরের দুয়ারে মারুফের একটা জুতা পড়ে আছে। সেটা দেওয়ালের সাথে দাঁড় করিয়ে গেট খুলে বাড়ি থেকে বেরিয়ে এলাম। পাশের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মনে হলো আরও কয়েকটি কথা ওই মহিলাকে শোনানো উচিত, তাই তার ঘরের সামনে এসে হাজির হলাম। দরজায় টোকা দিলাম। হঠাৎ করে খেয়াল করলাম দরজায় তালা ঝুলছে। অপর একজন মহিলা আমাকে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এই মহিলা কাল গভীর রাতে তার কিছু জিনিসপত্র নিয়ে পলায়ে গেছে। আমি সকালে উঠে তারে দেখতে পাই নাই। দরজার ফুটো দিয়ে ঘরের ভিতর চাইয়া দেখি ঘরের ভিতর কোনো মানুষ নাই। সব জিনিসপত্র নিয়ে উধাও। অবশ্যই তার জিনিসপত্র তেমন কিছু আসিল না। জিজ্ঞেস করলাম, কোথায় গেছে বলতে পারবেন? মহিলাটি আমার দিকে তাকিয়ে বলে, কেমনে কমু কন? আমি বুঝতে পারলাম না। এখন আমি কি করব?